এতগুলো মানুষ মরল এবং এমন একটা বিচার হলো যেই বিচারে আদালতে আদতে কারোই কোনো শাস্তি হবে না, অথবা এটাকে শাস্তি বলা যায় না। আপনারা বলতে পারেন কিভাবে? আমি বলছি যে তিনজন ব্যক্তির বিচার হলো, এর মধ্যে কামাল সাহেব, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইজিপি মামুন, এই তিনজন ব্যক্তি। যদি শেখ হাসিনা হুকুমকারী হয় আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কামাল সাহেব যদি সেই হুকুমের বাস্তবায়ন আইজিপি মামুনের মাধ্যমে করেন, তাহলে এই তিনটা ঘটনায় আমি কেন ভুল খাওয়ানো বলতেছি। দেখেন, আইজিপি মামুন জেলে আছে আর বাকি দুইজন দেশেই নাই। ঠিক যাকে ধরতে পারল রাষ্ট্র, তাকে একটা স্কিপ করার সুযোগ করে দিল। তাকে 3 বছর, 2 বছর বা 5 বছর একটা শাস্তি দিল, দিয়ে যাদের কোনোদিন এই রাষ্ট্র ধরতেই পারবে না তাদেরকে মৃত্যুদণ্ড, ফাঁসি বা এরকম দেওয়া হলো। তো বিচারের যে নীতি, সেই নীতি অনুযায়ী রাজসাক্ষী যে হবে তাকে ক্ষমা করতে পারে আদালত। হ্যাঁ, একটু আগে মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ এবং মীর মুগ্ধের বাবা জুলাই গণঅভ্যুত্থানের আরও অনেক সহযোদ্ধার মতামত আমি দেখেছি এবং ব্যক্তিগতভাবে অনেকের সাথে ফোন করেও কথা বলেছি যারা নিহত। তারা আইজিপি মামুনের এই লঘুদণ্ড মানতে পারছে না। এখন আমাকে যদি বলেন আপনি কি মানতে পারছেন, আমি মনে করি আমি মানতে পারছি না। আইজিপি মামুনের ক্ষেত্রে যেটা হয়েছে, আইজিপি মামুনের বাড়ি হলো সাল্লাতে। সাল্লা, দিরাই, এই এলাকাগুলো তো আমরা চিনি। সুনামগঞ্জের 2 আসন। অ্যাডভোকেট শিশির মনির, জামাতে ইসলামের একজন সেলিব্রিটি প্রার্থী, তিনি এবং আইজিপি মামুনের বাড়ি পাশাপাশি। এবং এই মামলার ক্ষেত্রে আইজিপি মামুনকে আইনি সেবা দিচ্ছেন শিশির মনিরের ল ফার্ম, ল ল্যাব। জাহিদ নামে সম্ভবত একজন আইনজীবীকে তারা দাঁড় করিয়েছেন। প্রথম দিন শিশির মনির নিজেই দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। তো আমি এটা আইনের ভাষায়, যে কোনো ব্যক্তি যদি এরকম হয় যে আত্মসমর্পণ করেছে অথবা দোষ স্বীকার করেছে, অথবা 2 জন ব্যক্তির মধ্যে একজন পলাতক আর একজন গ্রেপ্তার হয়েছে, সে আরেকজনের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তাহলে তার ক্ষেত্রে লঘু শাস্তি হওয়ার একটা বিধান আছে। এটা বিচারিক প্রক্রিয়ার একটা প্রক্রিয়া। আমার বাংলাদেশের নাগরিকদেরকে একটা কথা বলি, যে এই বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে যেই ঘটনাটা ঘটেছে, রাজনৈতিক প্রতিপক্ষ বা নাগরিকদেরকে দমন করার ক্ষেত্রে শেখ হাসিনা যে প্রক্রিয়া বেছে নিয়েছে, যত ভিডিও আছে, যত ছবি আছে, এই ছবিগুলো, ভিডিওগুলো থাকার পরেও আপনাদের কি মনে হয় যে এখানে আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়ার প্রয়োজন আছে? বা সে যদি সাক্ষী নাও দিত বা তাকেই পাওয়া যায় নাই, ধরেন সেও শেখ হাসিনা যেরকম ভারতে, কামাল সাহেব যেরকম ভারতে, সেও ওই রকম ভারতে আছে। তো সেও যদি ভারতে থাকতো, আমার প্রশ্ন যেখানে, তাকেও তাহলে তখন কি রাজসাক্ষীর প্রয়োজন হতো? এটা হলো আমার প্রশ্ন। যে অজুহাতটা দাঁড় করিয়েছে, আমার কাছে যেটা মনে হয়েছে, যে বা একটা ল ফার্ম তো কাউকে মারার জন্য আইন সেবা দেয় না। যে শিশির মন্দিরের ল ল্যাবের কাছে যে আইজিপি মামুনের পরিবার গেছে, এই যে কোটি কোটি টাকা দিয়েছে, তারা কি বাঁচার জন্য গেছে নাকি মরার জন্য গেছে? এটা হলো আমার প্রশ্ন। বাঁচার জন্য গেছে না মরার জন্য গেছে? তাহলে সেই টাকাগুলো যে নিছে, সেই টাকাগুলোর বিনিময়ে বাঁচাবে নাকি মারবে? এটা হলো প্রশ্ন। তো সেটাই হলো মীর মুগ্ধের বাবা মীর স্নিগ্ধ, তারা এই রায়কে তারা প্রত্যাখ্যান করেছে। এবার আসেন যে আমিও কেন প্রত্যাখ্যান করছি। ঠিক আছে, ইসলামের শরীয়তের একটা আইন আছে
যে কোনো ব্যক্তিকে হত্যা করলে তার পরিবারের লোকরা মানে সেই ব্যক্তিকে হত্যা করতে পারবে, অথবা রাষ্ট্র সেই হত্যা বাস্তবায়ন করতে পারবে। হ্যাঁ, এবং গত কিছুদিন আগে সৌদি আরবে আমাদের একজন গৃহকর্মী নিহত হয় এবং বাবা এবং সন্তান মিলে ধর্ষণ করে সেই গৃহকর্মীকে এবং হত্যা করে। তো সৌদি গভর্নমেন্ট ওই পরিবারকে ফেভার দিয়েছিল, আপনারা কি এই পরিবার আপনাদের মাকে হত্যা করেছে তার কি বিচার চান, আপনারা কি তার জীবনের মূল্য চান, যে এরকমভাবে 10 কোটি টাকা 20 কোটি টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে এরকম, বা ক্ষতিপূরণ চান, নাকি তাদের মৃত্যুদণ্ডই চান? তখন তারা বলে আমরা মৃত্যুদণ্ডই চাই। সেই প্রেক্ষিতে সেই পরিবারকে কিন্তু সেই পরিবার কোনো লোভের কারণে ক্ষতিপূরণ নেয়নি এবং সেই খুনি সৌদি মানে আশ্রয়দাতা এবং তার সন্তানকে সৌদি গভর্নমেন্ট তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করে। ঠিক আছে, তো এইখানেও আমার অবজারভেশন যে এই যে বিচারটা হলো, এই বিচারের মধ্য দিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ প্রধান তিন আসামিকে খালাস দেওয়া হলো। এটা হলো আমার পর্যবেক্ষণ। কারণ এই বাংলাদেশে শেখ হাসিনা সরকার যদি যেভাবে এখান থেকে চলে গেছে, ভারতে চলে গেল, আমাদের এখানের সেনাবাহিনীর হেলিকপ্টার বা র্যাবের হেলিকপ্টার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেলিকপ্টার তাকে সেখানে আগায় দিয়ে আসলো, সামগ্রিকভাবে যে পট পরিবর্তন এখানে ছিল, আমার অবজারভেশন হলো শেখ হাসিনা এই বাংলাদেশে আর কোনোদিন আসবেন না। মানে কোনোদিন আসবেন না। এবং তিনি যদি মারাও যান, তার লাশও এই বাংলাদেশে আসার বিষয়ে উনি বলবেন না। হ্যাঁ, যে আমার লাশটাও বাংলাদেশে যাক, সেটা উনি চাইবেন না। এমনকি আগামীকাল থেকে যদি আওয়ামী লীগ সব কিছু দখল করে নেয়, হ্যাঁ, তারপরেও শেখ হাসিনা বাংলাদেশে আসবেন না। কেন আসবেন না আমি একটা স্মৃতিচারণ করি। যখন শেখ পরিবারের সমস্ত মানুষকে হত্যা করা হলো, সেই সময় যারা ক্ষমতা নিয়েছিল তারা কিন্তু আওয়ামী লীগের লোক। সেটা মোস্তাক বলেন, তার পরবর্তী যারা দায়িত্ব নিয়েছিল ধাপে ধাপে, তার প্রত্যেকেই আওয়ামী লীগের ছিল। এবং আওয়ামী লীগের যে এই সময়ের লোকেরা তারা বিদ্রোহ না করে ওই সরকারের অংশীদার হয়েছে। এবং শেখ মুজিবুর রহমানকে হত্যার জন্য যে ইনডেমনিটি আইন, সেই ইনডেমনিটি আইন এটা আওয়ামী লীগের লোকেরা মনে করে যে এটা মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ইনডেমনিটি আইন পাশ করেছিল। আমি আজকে একটা কথা বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ইনডেমনিটি আইন পাশ করেননি, বরঞ্চ খন্দকার মোস্তাক এবং সেই সময়ের আরও যারা আওয়ামী লীগের নেতা, তোফায়েল আহমেদ, তারপরে এইচ.টি. ইমাম, তারা মিলে 5 জন মিলে সেই সময় সেই ইনডেমনিটি আইন, দায় মুক্তির আইনে যে শেখ মুজিবুর রহমানের হত্যা সরল বিশ্বাসে হয়েছে এরকম একটা দায় মুক্তি দিয়ে সেই সময় একটা ইনডেমনিটি আদেশ হয়, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেননি। আজকে আওয়ামী লীগের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যেভাবে জিয়া পরিবারকে ঘৃণা করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর নিয়ে যত কটাক্ষ করেছেন, এই গণঅভ্যুত্থানের পরে আপনাদের উপরে সেই তুলনায় কতটুকু নিপীড়ন করেছে বিএনপির লোকেরা? একটা প্রশ্ন আমার। দ্বিতীয় প্রশ্ন হলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি একটা আলাদা রাজনৈতিক দল না খুলতেন, তিনি যে বিপ্লবী ও সংহতি দিবসের মধ্য দিয়ে তার যে রাজনৈতিক উত্থান, এই যে সেনা কর্মকর্তা, সৈনিকরা, জনগণ মিলে বিপ্লবের মধ্য দিয়ে তাকে যে রাষ্ট্রপতি বানায় দিল, এই ঘটনা যদি না ঘটতো, আমি তো মনে করি যে আওয়ামী লীগ নামের যে দল, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে কোলে নিয়ে রাখতো। এবং আমার খুব স্মরণ আছে একটা ঘটনা, একটা বিবৃতি আমি দেখেছিলাম যে মুক্তিযুদ্ধের পরে যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আপনার হলো শাসন ক্ষমতা গ্রহণ করলেন, তখন তার যে আপনার হলো প্রশাসনিক দপ্তর, সেই দপ্তরের এখানে নিয়মিত সেই 26 মার্চ 27 মার্চের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ভাষণ বাজানো হতো সকাল করে, এবং যদি আস্তে আওয়াজ হতো তখন সেই আওয়াজটা একটু বাড়িয়ে দিতে বলা হতো। তো আমার প্রশ্ন হলো যে যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক প্রতিপক্ষ হয়নি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ততক্ষণ পর্যন্ত কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একবারে মাথার মুকুট বানিয়ে রেখেছিল আওয়ামী লীগ, স্যার, তাই না? আজকেও যদি রাজনৈতিকভাবে প্রতিপক্ষ না হতো, তাহলে এই জিয়া পরিবারের অবদান, তাদের যে স্যাক্রিফাইস, বেগম জিয়াকে নিয়েও কত কটাক্ষ করা হয়েছে
যে উনি হলো পিনাকি ভট্টাচার্য কয়েকদিন আগে একটু আগ বাড়ায় একটু কটাক্ষ করলো যে কি ওই যে কোন জেনারেল আরওয়ার নাকি তাকে নিয়ে একটা কটাক্ষ করলো। এই বাংলাদেশে যে সকল মায়েরা এদেশের জন্য ত্যাগ স্বীকার করেছে, সেই ত্যাগ স্বীকার করা মায়েদের মধ্যে বেগম জিয়া কিন্তু একবারে এক নাম্বারে লিখতে হবে, কারণ উনিও এই মুক্তিযুদ্ধে নিপীড়নের শিকার একজন মানুষ। তো সেই পরিবার আজকে রাজনীতি আসার কারণে শুধুমাত্র মুক্তিযুদ্ধের এত বড় লিগেসি থাকার কারণে তাকে সর্বোচ্চ শত্রুতার কাতারে আওয়ামী লীগ ফেলে দিয়েছিল। আমার প্রশ্ন হলো, আপনারা কি তারা রাজনীতি না করলেও এরকম শত্রু বানাতেন? তারা কি আসলে আপনাদের চরম শত্রু হওয়ার মতো কোনো উপাদান? তারপরে শেখ হাসিনার কথা বলছি, যে স্যার যখন আওয়ামী লীগের লোকেরা শেখ মুজিবুর রহমানের পরে বিভিন্ন স্তরে ক্ষমতা গ্রহণ করলো, আওয়ামী লীগের লোকেরা যতদিন ক্ষমতায় ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা না নেওয়া পর্যন্ত, ততদিন পর্যন্ত শেখ হাসিনা এই বাংলাদেশে আসার কোনো সাহস করেছে? সাহস কিন্তু করেনি। তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেওয়ার পরে তাকে সেইটুকু আস্থা দিয়েছে, ভরসা দিয়েছে, বা সেই পরিবেশ তৈরি করার পরে তিনি বাংলাদেশে আসার জন্য স্পেস নিয়েছেন। যাক, এই আলোচনা এখানে প্রাসঙ্গিক না, আমি আমার আলোচনা শেষ করছি আবারও। প্রথমত আইজিপি মামুনের যেই শাস্তি দিয়েছে 2 বছর 3 বছর বা 5 বছর জেল, আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এবং জামাতে ইসলাম এইটা তাদের নির্বাচনী ব্যয়ের জন্য এই শিশির মনিরকে দিয়ে এই কাজটি করেছেন। তার কাছে যে হাজার হাজার কোটি টাকা ছিল, এই টাকাটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট। আমি আজকে একটা স্মৃতিচারণ করতে চাই। একজন গুম হওয়া পরিবারের আপনার হলো দ্বিতীয় স্ত্রী আমার এখানে এসেছিলেন। তিনি আপনার হলো চৌধুরী সাহেব গুম হয়েছিলেন, একজন কমিশনার, আপনারা চৌধুরী সাহেব নামে তাকে সবাইকে চেনেন। তো তিনি শুধু এই গুম হওয়া তার স্বামীর সঙ্গে কথা বলার জন্য 35 লক্ষ টাকা মুন্নি সাহার পরিবারকে দিয়েছিলেন, এবং তারা ফোনে কথা বলেই দিয়েছিল। তো এই ধরনের কেসে আইনি সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে কত টাকা লেনদেন হয়, এটা জাস্ট আপনারা অনুমান করেন যে এই আইজিপি মামুনের ক্ষেত্রে কত টাকা লেনদেন সেখানে হয়েছে। তো স্নিগ্ধের বাবা, মীর মুগ্ধের বাবার মতো আমিও আপনার হলো আইজিপি মামুনকে বাঁচিয়ে দেওয়ার যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া ঘৃণ্য ভরে প্রত্যাখ্যান করছি। বস্তুত আজকে যে বিচারটা হয়েছে, এই বিচারে কারো কোনো শাস্তি হচ্ছে না, আদতে কোনো শাস্তি হচ্ছে না। আবারও বলছি, কোনো শাস্তি হচ্ছে না। শেখ হাসিনার লাশও এই বাংলাদেশে আসবে না, কামালের লাশও বাংলাদেশে আসবে না, তারা তো দূরের কথা। আসবে না। এইবার প্রশ্ন করি, ধানমন্ডি 32-এ ব্যাপক পরিমাণে উত্তেজনা সৃষ্টি করছে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস। আমি বলছি কেন? এখানে যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকেও জিজ্ঞাসা করছি, কেন দাঁড়িয়ে আছেন? কেন? মানে এই যে মানুষগুলো এখানে বিক্ষোভ করছে ধানমন্ডি 32 ভাঙার জন্য, পুলিশ ভাইদেরকে বলতেছি কেন দাঁড়িয়ে আছেন? আপনারা কি নিজের শেখ মুজিবুর রহমানের প্রতি প্রেম ভালোবাসা থেকে দাঁড়িয়ে আছেন? জবাব দিতে পারবেন কেন দাঁড়িয়ে আছেন? নিজের ইচ্ছা করে খুশি লাগছে থেকে দাঁড়িয়ে আছেন? না, ডক্টর ইউনূস সরকার আপনাদেরকে দাঁড়িয়ে থাকতে বলেছে, সেজন্য আপনারা দাঁড়িয়ে আছেন। এবং এক প্রকার অন্তে ডক্টর ইউনূস সরকার আজকে একটা বিচার করলো, যে বিচারে আদতে কারো কোনো শাস্তি হচ্ছে না, যারা ধরাছোঁয়ার বাইরে, এবং যে ধরাছোঁয়ার মধ্যে ছিল তাকেও 3 বছরের জেল, 5 বছরের জেল, 2 বছরের জেল এরকম করা হয়েছে। আমার প্রশ্ন হলো যে যারা এখানে বিক্ষোভ করছে, পুলিশকে মারছে, পুলিশ মানে হলো কি দায়ে ওখানে দাঁড়ায় আছে? ডক্টর ইউনূস সরকার বলছে সেজন্য যদি তাই হয়, তাহলে ডক্টর ইউনূস এবং জনগণ কি মুখোমুখি হয়ে গেল? আমি জানি না, আমি বুঝতে পারছি না কেন দাঁড়িয়ে আছে, আমার বোঝার কারণ নাই। যেই আসামিটা ধরা আছে, 3 জন ব্যক্তির কথা বলবো, 3 জন ব্যক্তির মধ্যে আমি একজন ব্যক্তি। লাইভটা শেয়ার করে দেন। এই আলোচনাগুলো অনেকের গাজালাপড়া করছে, বিশেষত জামাতের লোকদের গাজালাপড়া করছে, কারণ তারাই বিচারে খুবই সম্পৃক্ত এবং তারা 3 জন ব্যক্তিকে বাঁচানোর উপায় বের করে দিয়েছে। ঠিক আছে, 3 জন ব্যক্তি, ধরুন আমি জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ একজন মানুষ, আমি রিমান্ডের শিকার হয়েছি
এবং আমাকে প্রায় 22 বারের মতো ইলেকট্রিক শক দেওয়া হয়েছে এবং সর্বশেষ 15 দিনের রিমান্ড আমার নামে ঘোষণা করা হয়েছিল। এর আগে 18 সালে একবার গুম হয়েছি, এরপরে 2020 সালে একবার গুম হলাম, 2018 সালে 14 মার্চে একবার গ্রেপ্তার হয়েছিলাম, 2022 সালে একজন ম্যাজিস্ট্রেট আমাকে আপনার হলো প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আটকায় রেখে তার র্যাব দিয়ে, সেনাবাহিনীর লোক দিয়ে, পুলিশ দিয়ে আমাকে সেখানে মারপিট করে। এই আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে হালকা পাতলা নিপীড়নের শিকার। 3বার দোকান ভেঙেছে, শ্বশুরের প্রায় 60-70 লক্ষ টাকার দোকান বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে। তো আমি এই একটা ক্ষতিগ্রস্ত মানুষ। আমার এই ক্ষতিটা আপনার হলো রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা করেছে। ঠিক আছে, কেন করেছে? আমি শেখ হাসিনাকে বকা দেই, গালি দেই, সেই কারণে শেখ হাসিনা এটা আমার করেছে। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হলো যে ধরুন আপনি একজন র্যাবের ডিজি, আমি শেখ হাসিনাকে গালি দিয়েছি বলে বা শেখ হাসিনার সমালোচনা করেছি, তার অনেকগুলো দুর্নীতি তুলে ধরেছি দেখে শেখ হাসিনা আমাকে মারতে চায়, কাটতে চায় বিভিন্নভাবে। আপনি র্যাবের ডিজি, আপনি চাকরি করেন জনগণের, আপনি শেখ হাসিনার আদেশে আমার এই দাগটা ভেঙে দিলেন। ঠিক আছে, শেখ হাসিনার প্রতি আমার রাগ আছে, আমার প্রতি শেখ হাসিনার রাগ আছে, ক্ষোভ আছে, শেখ হাসিনা আমাকে মারবে, কাটবে, কিন্তু র্যাবের ডিজি আপনি যে আমার দাগটা ভেঙে দিলেন, আপনার প্রতি আমার কি রাগ ছিল? র্যাবের ডিজি কি করলো? র্যাবের মিডিয়া সেন্টারে 3 ফিট বাই 3 ফিট একটা রুমে আমাকে এসে জিজ্ঞাসা করলো আটক অবস্থায় যে কেমন আছে। আমি বললাম আলহামদুলিল্লাহ আছি। টানা 2-2.5 দিন নিপীড়নের পরে বললাম আলহামদুলিল্লাহ। সে বলতেছে যে বাইনচোদ, এত নির্যাতন করার পরে তুই আলহামদুলিল্লাহ বলতেছিস রে, বলে মার শুরু করলো। এত মার দাঁত ভেঙে গেল, তার হাতের এখানে আমার দাঁত দিয়ে ছিলে গেল, একটু রক্ত বেরোলো। সে আরও রেগে গিয়ে গ্লাভস পরে এসে মাথায় ঘুষাতে সে ক্লান্ত, এরপরে না পায়রা দেয়ালে বাড়ি দিতে আমাকে ওখানে শোয়াই ফেললো। আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার যে জায়গায় প্রশ্ন, যে শেখ হাসিনা আমার রাজনৈতিক প্রতিপক্ষ, র্যাবের ডিজি তাকে আমি গালি দিয়েছি, সে আমাকে কেন মারলো? একটা স্মৃতিচারণ করি। বাইডেন যখন আপনার হলো ট্রাম্পের লোকদেরকে পুলিশ প্রধানকে বললো ওদেরকে গ্রেপ্তার করো, ওদেরকে ব্যবস্থা নাও, তখন পুলিশ প্রধান বলল যে আমি তো আপনার বেতনে চলি না, জনগণের বেতনে চলি, আমি তো জনগণকে কেন গ্রেপ্তার করব? তো সেই জায়গাতে আমারও প্রশ্ন যে এই র্যাবের ডিজি, সে তো জনগণের আপনার হলো সার্ভিস দিয়েছে, হ্যাঁ, সে কেন আমাকে আঘাত করছিল বারবার? তাহলে আপনার হলো দ্বন্দ্বের যে ইসলামিক ব্যাখ্যা, সেটা হলো আমি যদি কাউকে বকা দেই তাহলে সে আমাকে একটা বকা দেওয়ার অধিকার রাখে। আমি যদি কাউকে খুন করি তাহলে তার সন্তানরা আমাকে হত্যা করার বা আমার মৃত্যু চাওয়া তাদের অধিকার রাখে, এবং সেটা রাষ্ট্রের হস্তক্ষেপে সেই হত্যা বাস্তবায়ন হবে। ঠিক আছে, এইটা হলো দুইজন বিবাদমান ব্যক্তির মধ্যে দিয়ে। তাহলে আইজিপি মামুন, এই যে আমরা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতেছি, সংগ্রাম করতেছি, আইজিপি মামুন এখান থেকে কই থেকে আসলো? বেতনভুক্ত একটা, সে কেন উপযাজক হয়ে এতগুলো মানুষকে হত্যা করতে পুলিশ বাহিনীকে ব্যবহার করলো? এই ব্যাখ্যা কেউ কোনোদিন দিতে পারবে? আজকে সে জায়গাতেই বলছি যে আমি তার যে সাজা মওকুফের বিষয়টি আছে প্রত্যাখ্যান করছি, এবং এই বিচার 3 জন অপরাধীকেই মুক্তি দেওয়ার একটা প্রক্রিয়া। ভালো থাকবেন আপনারা।